ওয়েলকাম টু ই ক্লাসরুম। আজকে 30শে জুলাই, তাহলে আজকে 30শে জুলাই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে 30শে জুলাইতে কি কি ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা আপনাদের সামনে আমরা দেখাবো একটা একটা পর করে। তাহলে আমরা প্রথমেই কোশ্চেনে চলে আসি। তাহলে আপনারা একটু দেখবেন, একটু আমাদের একটু আজকে কোঅপারেট করতে হবে। এটা যে ভুল করে 27শে জুলাই হয়ে গেছে, এটা ভুল করে সেটা আপনারা 30শে জুলাই করে দেবেন। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নেতে আমরা চলে আসি। এই যে বারবার বলছি এটা যে 27শে জুলাই, 27 জুলাই হবে না, এটা 30শে জুলাই হবে। তাহলে 30শে জুলাইতে যে একটা প্রথম প্রশ্ন, সেটা বলছে 2014 প্যারিস অলিম্পিক, সেখানে সবচেয়ে প্রথম মহিলা, ইন্ডিয়ান ওমেন প্রথম মহিলা শুটার যে 10 মিটার এয়ার পিস্টলে 2024 প্যারিস অলিম্পিক্সে থার্ড পজিশন পেয়েছে। থার্ড পজিশন মানে হচ্ছে ব্রঞ্জ মেডেল, থার্ড পজিশন এসছে। ঠিক আছে, তাহলে কার নাম, মানে সে মহিলার নাম বা সে রীরাবাদী বা সে প্লেয়ারের নাম কি? ঠিক আছে, তাহলে সেই প্রথম ভারতীয় মহিলা হচ্ছে শুটে হচ্ছে যিনি কি জিতেছেন, পদক, ব্রঞ্জ পদক জিতেছেন। ঠিক আছে, তো 2024 প্যারিস অলিম্পিক্সে তার নাম হচ্ছে মানু ভাকার। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে বি। মানু ভাকার কোন স্টেট থেকে বিলং করেন? তাহলে বলবো হরিয়ানা। হরিয়ানা যদি ডিস্ট্রিক্টের নাম বলি তাহলে ঝজ্জর। ঠিক আছে, তাহলে মানু ভাকার এর আগে কি পদক জিতেছিলেন আর কোন গেমসে জিতেছিলেন সেটা একটু আমরা দেখে নেবো। তাহলে দেখুন, মানু ভাকার যে একটা এয়ার পিস্টল, যে সব দিয়ে কম বছরে 22 বছরের মানু ভাকার, এখন যে বর্তমানে ওনার বয়স হচ্ছে 22 বছর, সে 10 মিটার এয়ার পিস্টলে 2024 প্যারিস অলিম্পিক্স যেটা 26শে জুলাইতে শুরু হচ্ছে, সেখানে প্রথম মহিলা যে ব্রঞ্জ মেডেল কি করেছেন, জয়ী হয়েছেন, ব্রঞ্জ মেডেল কি করেছেন, পদক জিতেছেন। ঠিক আছে, তাহলে দেখুন ভাকার, মানু ভাকার কি করেছেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ঠিক আছে, তাহলে প্রথম কি হয়েছেন ভারতীয় মহিলা যে শুটিং এ মেডেল জিতেছে। তাহলে অলিম্পিক গেমের মধ্যে, অলিম্পিক খেলের মধ্যে যে শুটিং এ মেডেল কে সবচেয়ে প্রথম মহিলা যে শুটিং এ মেডেল জিতেছে, তার নাম কি হয়ে যাবে, মানু ভাকার। 2018তে কমনওয়েলথ গেমসে ইনি গোল্ড মেডেলও জিতেছিলেন, গোল্ড মেডেল। ঠিক আছে, তাহলে কমনওয়েলথ গেম 2018তে ইনি 16 বছর, সে সময় তৎকালীন সময়, সে সময় ওর বয়স ছিল 16, সেখানে ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু উইন আ গোল্ড অ্যাট আইএসএস ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তাহলে শুটিং এ সব দিয়ে ইয়াংগেস্ট ইন্ডিয়ান, ঠিক আছে, সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হয়েছিলেন কে, মানু ভাকার। তাহলে আমরা দেখব যে 24শে প্যারিস অলিম্পিক, যে প্যারিস অলিম্পিক হচ্ছে, সেখানে ভারতীয় মহিলা যে সব দিয়ে প্রথম একটা মেডেল নিয়ে এসছে শুটিং এর মধ্যে, 10 মিটার এয়ার পিস্টলের মধ্যে, তার নাম হচ্ছে মানু ভাকার। ঠিক আছে, তাহলে দেখুন, তাহলে আমরা একটু প্যারিস অলিম্পিক্সের ব্যাপারে একটু আমরা দেখে নেবো। তাহলে যেটা 2024-এ, 2024-এ সামার অলিম্পিক, এই ব্যাপারে আমরা একটু দেখে নেবো। তাহলে দেখুন, একটু স্ট্র্যাটেজিকে আমরা দেখে নিই। তাহলে 2024 যে সামার অলিম্পিক, যেটা শুরু হচ্ছে 26শে জুলাইতে আর শেষ হবে কখন, 11ই আগস্টে শেষ দিন। ঠিক আছে, তাহলে সেই শেষ দিনের মধ্যে আমরা একটু স্ট্র্যাটেজিকে দেখবো। তাহলে এটা কোথায় হচ্ছে, কোথায় এটা খেলা হচ্ছে, সেটা এই 2024 সামার অলিম্পিক যেটা খেলা হচ্ছে সেটা বলবো প্যারিস। অবস্থান কোথায়, প্যারিস। ইনি ফ্রান্সের ক্যাপিটাল, ফ্রান্সের রাজধানী প্যারিস। মোটো কি, মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন হচ্ছে মোটো। কতগুলো নেশন বা কতগুলো দেশ এই খেলার মধ্যে পার্টিসিপেট নিচ্ছে, তাহলে বলো 206 দেশটা এই খেলার মধ্যে পার্টিসিপেট করছে। কতগুলো রিডাবাদী এই খেলার মধ্যে দেখতে পাবেন আপনারা, তাহলে বলবো 10,714। তাহলে এই 10,714 থেকে আমাদের যদি ভারতীয় বলি কত ভারত রিডাবাদী এই 2024 সামার অলিম্পিক্স আপনারা দেখতে পাবেন, তাহলে আমাদের উত্তর হবে 117 জন ভারতীয় খেলাড়ি আপনারা এই গেমের মধ্যে দেখতে পাবেন। তার মধ্যে থেকে 24 জন আপনারা দেখবেন এয়ারফোর্স থেকে এই খেলার মধ্যে আপনারা পার্টিসিপেট করবে। 17 থেকে 24 জন এয়ারফোর্স থেকে আপনারা দেখতে পাবেন। আর এই 24 জন থেকে 22 জন পুরুষ আর 2 জন মহিলাকে আপনারা দেখতে পাবেন এই খেলার মধ্যে। ঠিক আছে, তাহলে ওপেনিং ডেটটা আপনারা দেখুন 26 জুলাই 2024, ক্লোজিং ডেটটা আপনারা দেখুন সমাপ্তি কোন দিন হচ্ছে 11/2024। কে ওপেনিং করেছিল, তাহলে বলবো ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট আছেন, রাষ্ট্রপতি আছেন, তার নাম ইমানুয়েল ম্যাক্রন। তিনি যে এই 2000 সামার অলিম্পিক্সে ওপেনিং করেছিলেন। ঠিক আছে, তাহলে এই সামার অলিম্পিক্স যে অর্গানাইজ কে করে, তাহলে অর্গানাইজ করার যে সংস্থা,
তো এই সংস্থার নাম হচ্ছে আইওসি। কি হচ্ছে? আইওসি মানে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি। ঠিক আছে, এই ইন্ডিয়ান অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায়? আমি বল লাউজেন সুইজারল্যান্ডের মধ্যে। ঠিক আছে, লাউজেন সুইজারল্যান্ডের মধ্যে আপনার সদর দপ্তর দেখতে পাবেন। এই আইওসির আপনি যদি বলবেন ডাইরেক্ট প্রেসিডেন্টকে, তাহলে আমরা অ্যান্সার হবে থমাস ব্যাচ। ঠিক, তাহলে এই তথ্যগুলো আপনাদের কাছে আমরা স্ট্র্যাটেজি হিসাবে আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসি। ঠিক আছে, আচ্ছা সামার অলিম্পিক্সে আর একটা কিছু তথ্যটা দেখুন। তাহলে দেখুন 2024 সামার অলিম্পিক যদি জিজ্ঞেস করে, তাহলে আপনাদের অ্যান্সার হয়ে যাবে প্যারিস, ফ্রান্স। কিন্তু 2028 যদি 4 বছর পর অলিম্পিক গেম হয়, তাহলে 2028 প্যারিস অলিম্পিক কোথায় হবে? তাহলে ইউনাইটেড স্টেটস এর লস অ্যাঞ্জেলেসের জায়গাতে এই খেলা হবে। তাহলে 2028 4 বছর পর 2032 সামার অলিম্পিক কোথায় হবে? তাহলে বলবেন ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে হবে। তাহলে দেখুন 2022 উইন্টার অলিম্পিক হয়ে গেছে, তাহলে 2026 উইন্টার অলিম্পিক কোথায় হবে? তা বলবেন মিলান অ্যান্ড কর্টিনা দা অ্যাম্পেজো, ইটালির মধ্যে এই একটা শহর, সেখানে আপনি 2026 উইন্টার অলিম্পিক দেখতে পাবেন। 2030 উইন্টার অলিম্পিক কোথায় দেখতে পাবেন? তাহলে ফ্রান্স একটা জায়গা হচ্ছে, যেটার নাম হচ্ছে ফ্রান্স অ্যাপস, সেখানে আপনারা দেখতে পাবেন 2030 উইন্টার অলিম্পিকটা। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন চলে আসি। তাহলে 2 নম্বর কোশ্চেন দেখুন। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কি বললো? তো বলছে 14তম ইস্ট এশিয়া সামিট ফরেন মিনিস্টার মিটিং হেল্ড, মানে 14তম কোথায় আপনারা দেখতে পাবেন? পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন, যেখানে পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক অনুষ্ঠিত করেছেন, সেটা কোন জায়গাতে করেছেন? তাহলে আমরা বলো ভিয়েন্টিয়ানার একটা জায়গা আছে লাওপিডিয়ার, সেখানে আপনারা কি দেখতে পাবেন? সেখানে আপনারা কি দেখতে পাবেন? সেখানে আপনারা দেখতে পাবেন যিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এই সাউথ ইস্ট এশিয়ার, সেই এক জায়গা বৈঠক করেছিলেন, সেটা হচ্ছে কোথায়? ভিয়েন্টিয়ানাতে। তাহলে আমরা একটু আমরা দেখে নেব। তাহলে আসিয়ান যেটা হচ্ছে, এই আসিয়ান ব্যাপারে আমরা দেখে নেব, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সেটা ব্যাপারে একটু আমরা দেখে নেব স্ট্র্যাটেজিক হিসাবে। তাহলে দেখুন স্ট্র্যাটেজিক হিসাবে তাহলে দেখুন দেখুন ASEAN, the Association of Southeast Asian Nation, it is one of the successful regional groups in the world. তো দেখুন দক্ষিণ পূর্ব এশিয়া নেশন অ্যাসোসিয়েশন কি হচ্ছে বিশ্বের অন্যতম সফল আঞ্চলিক দল হিসাবে এখানে কি হয়? বিবেচিত হয়। ঠিক আছে, তাহলে আসিয়ানে কোন কোন কান্ট্রি আছে? সো বলবো আমরা কি আছে, যেখানে একটা সাকসেসফুল রিজনাল গ্রুপ, এই আমাদের আসিয়ান কান্ট্রি, আসিয়ান গ্রুপের মধ্যে আপনারা দেখতে পাবেন। কোন সালে এটা এই সালে আমরা দেখতে পাবো, কোন সালে এটা সেট আপ করা হয়েছিল? তাহলে 1967 সালে আপনারা দেখবেন এই আসিয়ানকে কোথায় কি করা হয়েছিল, আপনি সেট আপ দেখতে পাবেন, প্রতিষ্ঠিত দেখতে পাবেন। তাহলে সেই সময় 5টাই দেশ ছিল। তাহলে 5টা দেশ কি কি ছিল? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স আর ইন্দোনেশিয়া। ঠিক আছে, তাহলে ইন্দোনেশিয়ার জাকার্তাতে আপনারা কি দেখতে পাবেন? এর সদর দপ্তর দেখতে পাবেন ইন্দোনেশিয়া জাকার্তাতে। এই 5 কান্ট্রি মিলে কি করেছিল? একটা সংগঠন প্রতিষ্ঠিত করেছিল, তার নাম হচ্ছে আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক আছে, তাহলে হেডকোয়ার্টার বলে দেবো ইন্দোনেশিয়ার যেটা ক্যাপিটাল, বর্তমানে যেটা ক্যাপিটাল এশিয়ার, সেটা হচ্ছে জাকার্তা, সেখানে আমরা দেখতে পাবো আসিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে। তাহলে এখন সেক্রেটারি জেনারেল কি আছেন? তার নাম হচ্ছে কাও কিম হন, এখন আসিয়ানের সেক্রেটারি জেনারেল আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে আসি। তো নেক্সট আপনারা 3 নম্বর প্রশ্নটা দেখুন। 3 নম্বর প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা এখানে বলছে একটা গবেষ করা রিসার্চ করে একটা কি করেছে, কোন অঞ্চলে ম্যাগনেটোফসিলস ঠিক আছে খুঁজে বের করেছে বা খুঁজে পাওয়া গেছে, এটা কোন রিজনে, আমাদের ভারতের কোন জায়গাতে পাওয়া যাচ্ছে? তাহলে আমরা বলবো যেটা যেখানে লাদাখে আমরা দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি? আমরা দেখবো ম্যাগনেটোফসিলস একটা দেখতে পেয়েছি। সেই ম্যাগনেটোফসিলস মার্সে যে একটা ফসিলস, সেখান থেকে পুরো আমরা দেখতে পাবো, সেখান থেকে ওটা সিমিলার দেখতে। তাহলে সে ব্যাপারে একটু আমরা স্ট্র্যাটেজিকও দেখবো, এটা নিয়ে কি আমার স্ট্র্যাটেজিকে রয়েছে। তাহলে দেখুন ম্যাগনেটোফসিলস যেটা হচ্ছে একটা ফসিলস, ঠিক আছে, যেখানে ম্যাগনেটিক পার্টিকেলস প্রডিউস করেছে। কে প্রডিউস? একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ম্যাগনেটোট্যাকটিক ব্যাকটেরিয়া, সে প্রডিউস করেছে। কি প্রডিউস করেছে? ঠিক আছে, সে প্রডিউস করেছে, মানে সে তার অবশ্যই কি আপনারা দেখতে পাবেন ম্যাগনেটিক পার্টিকেলস, সেটা তার একটা ফসিলস ম্যাগনেটোফসিলস আমরা দেখতে পাচ্ছি কোথায়?
লাদাখ রিজনে। আচ্ছা লাদাখকে কি বলা হয়? লাদাখকে কি বলা হয় আপনারা মনে রাখবেন, লাদাখকে বলা হয় কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আপনারা জানি ডিজার্ট কাকে বলা হয়? ডিজার্ট সে অঞ্চলকে বলা হয় যেখানে বৃষ্টি হয় না, কিন্তু বেশিরভাগ ডিজার্ট আপনারা দেখবেন সেই গরম অঞ্চল থাকে। কিন্তু লাদাখ এমন একটা ডিজার্ট, এমন একটা ডিজার্ট যেখানে আপনারা জল দেখতে পাবেন, কিন্তু ওখানে বর্ষা হয় সেই জলটা আসে না, সেই গ্লেশিয়ারটা যখন মেল্ট করে যায় সেখানে সেই জলটা আপনারা দেখতে পাবেন। তাহলে কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া যদি হয় তাহলে কি হয়ে যাবে? লাদাখ আপনারা উত্তর হবে। ঠিক আছে, সেই লাদাখের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? তাহলে দেখুন বার্নিশ স্তরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফসিলস যার নাম হচ্ছে ম্যাগনেটো ফসিলস। সেই ম্যাগনেটো ফসিলস কিসের? তাহলে একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ম্যাগনেটাইটিক, তার একটা ফসিলস ম্যাগনেটো ফসিলস। তাহলে রিসার্চ কি নোটিস করেছে? এই যে আমাদের রকের উপরে, এই আমাদের যে রকের উপরে কি আপনারা দেখতে পেয়েছি কি এই যে এটা ফসিলস সেটা অবজার্ভ করেছে, সে এটা দেখাও গেছে মার্সের উপরে দেখা গেছে এই একই রকমের ফসিলস। কোথায় দেখা যাচ্ছে? তাহলে আমরা বলবো এই একই মঙ্গল গ্রহতে দেখা গেছে। ঠিক আছে, এটা নিয়ে একটু একটু রিসার্চ হচ্ছে সেই ফসিলসটা। আপনারা এখানে ছবি দেখুন, ম্যাগনেটো মেমব্রেন দেখাচ্ছে, ম্যাগনেটো ক্রিস্টাল দেখাচ্ছে, ম্যাগনেটো চেন দেখাচ্ছে, অ্যাক্টিন লাইন ফ্লেম, এটাই নিয়ে একটা মানে এই প্রসেসটা মার্সও দেখা গেছে, আমাদের লাদাখ রিজনও দেখা যাচ্ছে, তাই নিয়ে একটু এটা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন চলে আসলো। তাহলে দেখুন 4 নম্বর প্রশ্নটা দেখুন, 4 নম্বর বলছে কোন অর্গানাইজেশন, কোন সংস্থা থেকে $215.6 মিলিয়ন থেকে গ্রিন ক্লাইমেট ফান্ড, মানে গ্রিন ক্লাইমেট ফান্ড একটা সংস্থা, সেই সংস্থা কোন সংস্থাকে $215.6 মিলিয়ন ফান্ড কি করেছে? দিয়েছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তাহলে দেখুন কোন সংস্থা থেকে 215.6 মিলিয়ন তহবিলের অনুমান, ঠিক আছে, কি দিয়েছে? অনুমোদন পেয়েছি অর্থায়ন, প্রমোশন এবং অভিসরণ প্রকল্পের জন্য সবুজ জলবায়ু তহবিল, yani গ্রিন ক্লাইমেট ফান্ড। এই গ্রিন ক্লাইমেট ফান্ড কাকে এই চারটের মধ্যে অপশনের মধ্যে $215.6 মিলিয়ন কাকে দিয়েছে? ঠিক আছে, কিসের জন্য দিয়েছে? তাহলে বলবেন ফাইন্যান্সিং মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন প্রজেক্টের জন্য, এফএমএম এর জন্য দিয়েছে। তাকে দিয়েছে, তাহলে বলবো আমরা কাকে দিয়েছি? সিডবি কে দিয়েছে। কাকে দিয়েছে? সিডবি কে দিয়েছে। তাহলে এই ব্যাপারে একটু আমরা দেখে নেবো কি আছে। তাহলে গ্রিন ক্লাইমেট ফান্ড কি, সিডবি কি, দুটো আমরা দেখবো। তাহলে আগে দেখুন খবরটা কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর খবর কি। তাহলে দেখুন 30শে জুলাইতে খবর কি দেখাচ্ছে, এটা বারবার আছে, এটা কি হচ্ছে? এটা 30শে জুলাই হবে। ঠিক, তাহলে দেখুন দ্য সিডবি, যার ফুল ফর্ম হচ্ছে দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা সব প্রথমে আপনি সিডবি ফুল ফর্ম দেখুন, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কি করেছে? রিসিভ করেছে কত টাকা রিসিভ করেছে? $215.6 মিলিয়ন রিসিভ করেছে। কোন সংস্থা থেকে রিসিভ করেছে? তাহলে বলো গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে রিসিভ করেছে। কিসের জন্য রিসিভ করেছে? তাহলে বলো ফাইন্যান্সিং, তার ফুল ফর্ম হচ্ছে এফএমএপি, ফাইন্যান্সিং মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন প্রজেক্টের জন্য টাকা রিসিভ করেছে। তাহলে আমরা একটু দেখে নেবো গ্রিন ক্লাইমেটটা কি আছে আর সিডবিটা কি আছে। তাহলে প্রথম আপনারা দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন গ্রিন ক্লাইমেটে, আর গ্রিন ক্লাইমেটে এখানে সব বিষয়গুলো চলে এসছে। তাহলে দেখুন এটা একটা ওয়ার্ল্ডের সব দিয়ে কি হচ্ছে বৃহত্তম সংস্থা, ঠিক আছে, কিসের? একটা ক্লাইমেটের জন্য, মানে ক্লাইমেট ফান্ডের জন্য, জলবায়ু টাকা, জলবায়ুর যে টাকা ফান্ড তহবিল, তার জন্য একটা সবচেয়ে বৃহত্তম সংস্থা দেখতে পাবেন। এটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে 2010 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? ক্যানকুন যে বলে একটা জায়গা আছে, সেখানে সেখানে একটা মিটিং হয়েছিল, COP16 মিটিং। সেই মিটিং এ একটা সংস্থা, একটা মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তার নাম হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। তাহলে এটা কি বলবো? লার্জেস্ট ক্লাইমেট ফান্ড। ঠিক আছে, এটা গ্রিন ক্লাইমেট হচ্ছে ক্লাইমেটের সব দিয়ে বৃহত্তম একটা সংস্থা। ঠিক আছে, তাহলে এর কাজ কি আছে? ইট ইজ এন অপারেটিং এন্টিটি অফ দ্য, মানে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যে মেকানিজম নিয়ে কাজ করে, সেই মেকানিজমকে অপারেট কে করে, তাহলে সেই অপারেশন করে GCF, यानी গ্রিন ক্লাইমেট ফান্ড। यानी ইউএনএফসিসি, यानी ইউএনএফসিসি যে মেকানিজম নিয়ে কাজ করে, সেই মেকানিজম অপারেটিং বডি কে, তাহলে অপারেটিং বডি হচ্ছে GCF। ঠিক আছে, ইট অ্যাক্সেলারেশন ট্রান্সফর্মিং ক্লাইমেট অ্যাকশন, মানে ক্লাইমেট নিয়ে কিছু যদি কোনো আপনারা উন্নয়ন, যদি কান্ট্রির মধ্যে যদি কিছু উন্নয়নের যদি কিছু কাজ হয় ক্লাইমেট নিয়ে, তাই নিয়ে সেটা নিয়ে যে গ্রিন ক্লাইমেট ফান্ড কি করে? টাকা দেয়। ঠিক আছে, যেহেতু লোক কি করবে? ক্লাইমেটে নিয়ে কিছু একটা কাজ করবে কান্ট্রির মধ্যে। আমরা জানি জলবায়ুর
আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা আমাদেরকে সেভ করে চলতে হবে। ঠিক আছে, তাহলে গ্রিন ক্লাইমেট, ক্লিন ইন্ডিয়া, ক্লিন আর্থ, এইভাবে আমরা একটা নিয়ে চলি। তাহলে দেখুন সিডবি ব্যাপারে একটু আমরা দেখে নেবো। তাহলে সিডবি শব্দ প্রথম ফুল ফর্ম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সিডবি ফুল ফর্ম করছে স্মল ইন্ডাস্ট্রিজ, এনি এসআই হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ, এনি আমরা এখানে বলবো এসআই সিডবি কাকে ফান্ড দেবে, কাকে লোন দেবে, যে ছোট ছোট বিজনেস, যে ছোট ছোট ব্যবসা শুরু করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেগুলেটরি বডি। ঠিক আছে, একটা কি হচ্ছে, একটা রেগুলেটরি বডি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখুন স্মল ইন্ডাস্ট্রিজ কি হচ্ছে, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের মাইক্রো, ইয়ানি দেখুন এমএসএমই যাকে আমরা বলি, এমএসএমই ফুল ফর্ম কি হচ্ছে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে এমএসএমই ফুল ফর্ম মাইক্রো স্মল এন্ড ইন্ডিয়া মিডিয়াম এন্টারপ্রাইজ হচ্ছে দেখুন মাইক্রো ছোট মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানি গুলোর সার্বিক লাইসেন্স এবং নিয়ন্ত্রণের জন্য একটা শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, এই একটা হচ্ছে কি রেগুলেটরি বডি, সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক কি করবে, আপনাকে শুধু একটা নিয়ন্ত্রণ করবে। তাহলে যদি ফরমেশনে জিজ্ঞেস করি সিডবি ফরমেশন কোথায় হয়েছিল, তাহলে 1990 সালে 2 এপ্রিল 1990, 34 বছর আগে এটা গঠিত করা হয়েছিল, এর প্রতিষ্ঠিত করা হয়েছিল। টাইপ কি, শুধু রেগুলেটর এনি নিয়ন্ত্রণ করবে, আর এর কিছু কাজ নেই, লাইসেন্স প্রোভাইড করবে, লাইসেন্স দেবে, নিয়ন্ত্রণ করবে, ল মানে কিছু একটা যদি রুলস রেগুলেশন বানানো হয় তাহলে কে করবে, সিডবি করবে। কার জন্য, এমএসএমই জন্য। কিসের জন্য, এমএসএমই জন্য। ঠিক আছে, তাহলে কোন মন্ত্রণালয়ের অধীনে আছে, তাহলে কার মন্ত্রণালয় এখতিয়ার আছে, তাহলে বলো এমওএফ। এমওএফ মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর মধ্যে আসে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর মন্ত্রীর নাম কি, তাহলে বলবো নির্মলা সীতারামন, yani আর্থিক মন্ত্রী যিনি আছেন নির্মলা সীতারামন। হেডকোয়ার্টারটা আপনারা সদর দপ্তরটা মনে রাখবেন, অনেকবার জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে হেডকোয়ার্টার হচ্ছে আপনার উত্তরপ্রদেশের একটা শহর, তার নাম হচ্ছে লখনৌ। লখনৌ এখানে হচ্ছে হেডকোয়ার্টার। আর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর ইনি এমডি কি আছেন এখন, মনোজ মিটল এনার কি আছেন, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, তাহলে আমরা দেখুন নেক্সট প্রশ্ন চলে আসি, 5 নম্বর প্রশ্নতে দেখুন, এটাও একটা ভালো কোশ্চেন, স্পোর্টস থেকে নিয়ে এসেছি। তাহলে দেখুন টি20 এশিয়া কাপ। ঠিক আছে, তাহলে দেখুন টি20 এশিয়া কাপ এনে তো বুঝা গেল, তাহলে এটা 2020 ম্যাচ, 2020 এটা ওয়ানডে ম্যাচ, ওডিআই ম্যাচ, ওডিআই মানে ওয়ানডে ম্যাচ। ঠিক আছে, তাহলে এটা ওয়ানডে ম্যাচ, yani একদিনই খেলা হয়, একদিন খেলা হয় শেষ হয়ে যায়। তাহলে তাহলে টি20 এশিয়া কাপ কোথায় হয়েছিল, তা বলবো আমি বলবো এটা শ্রীলঙ্কাতে খেলা হয়েছিল। ঠিক আছে, এটা এডিশন যদি জিজ্ঞেস করে এটা কততম খেলা হয়েছিল, তাহলে 9th এডিশন। ঠিক আছে, 9 এডিশন এটা খেলার। তাহলে সেই খেলাতে কোন শ্রীলঙ্কা কাকে হারিয়ে উইনার হয়েছে, কাকে হারিয়ে উইনার হয়েছে। তাহলে আমাদের এখানে লুজার বা রানার নাম জিজ্ঞেস করেছে, রানার কে, তার নাম এই প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছে। তাহলে দেখুন শ্রীলঙ্কা মহিলার, তাহলে কি আছে, এটা মহিলার খেলা কাপ। ঠিক আছে, ওমেন্স টি20 এশিয়া ওমেন্স কাপ, এটা ওমেন্স ক্রিকেট কাপ। প্রথম টি20 এশিয়া কাপ জিতেছেন, তাহলে ফাইনালে কোন দলকে বা কোন দেশকে হারিয়েছে, তাই সেটাই প্রশ্ন। তাহলে আমাদের ভারতকে, যে ভারত কি হয়েছে এই ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা আমাদের ইন্ডিয়াকে হারিয়েছে। ঠিক আছে, তাহলে এই খেলা বিষয় নিয়ে একটু আমরা দেখবো, সবচেয়ে প্রথম কোথায় খেলা হয়েছে, সবচেয়ে লাস্ট কোথায় হয়েছে, সবচেয়ে বেশি মানে কোন দেশ সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ নিয়েছে। ঠিক আছে, তো দেখুন ইন্ডিয়ান ক্রিকেট টিম কি করলো, হারালো, মানে শ্রীলঙ্কা হারালো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ফাইনাল ম্যাচে। কোথায় হয়েছিল এটা, ঠিক আছে, কোথায় হয়েছিল দেখুন, কোথায় হয়েছিল এটা, ডাম্বুলা বলে একটা জায়গা শ্রীলঙ্কাতে, সেখানে 8 উইকেট থেকে হেরে গেল, yani 8 উইকেট থেকে শ্রীলঙ্কা টিম আমাদের ভারত টিমকে কি করলো, হারালো। তাহলে ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম ওন দ্য এশিয়া কাপ 7 টাইমস। তাহলে যদি জিজ্ঞেস করে তাহলে টি20 এশিয়া ওডিআই কাপে সব দিয়ে বেশি বার কে জয়ী হয়েছে, তাহলে আমরা বলবো টিম ইন্ডিয়া সব দিয়ে বেশি বার জয়ী হয়েছে। তাহলে দেখুন কতবার খেলা হয়েছে, তাহলে বলবো 9 এডিশন চলছে এটা। 9 এডিশনের মধ্যে 9 বার খেলা মধ্যে 7 বার আমাদের ইন্ডিয়া জয়ী হয়েছে। একবার যে এই 2024 মধ্যে একবার শ্রীলঙ্কা জয়ী হয়েছে, আর একবার কে জয়ী হয়েছে, বাংলাদেশ।
ঠিক আছে। তাহলে দেখুন গত বছর 8 এডিশন ছিল, গত বছর কি এডিশন ছিল? 8 এডিশন। এই 8 এডিশনের মধ্যে 7 বার ভারত জয়ী হয়েছে। ঠিক আছে, তাহলে ভারত মহিলা ক্রিকেট দল 7 বার জয়ী হয়েছিল গতবার যখন 8 এডিশন চলছিল। ঠিক আছে, শ্রীলঙ্কা এটা প্রথমবার এমনি জয়ী হয়েছেন মেডেল টাইটেলস, यानी প্রথমবার এটা ভারতের কাছে আগে 5 বার ফাইনাল হেরে তাদের প্রথম শিরোপা জিতেছেন। ঠিক আছে, তাহলে কতবার ফাইনালে হেরেছে শ্রীলঙ্কা? 5 বার, 5 টাইমস। ঠিক আছে, তাহলে আর একটু আমরা এই দেখে নেব একটু এই ব্যাপারে। তাহলে দেখুন এই ওমেন্স ক্রিকেটটা মানে দেখুন সবচেয়ে প্রথম কখন শুরু হয়েছিল? তাহলে এটা কোন খেলা হচ্ছে? এটা খেলা হচ্ছে টি20 ওমেন্স এশিয়া ওডিআই কাপ। খেলার নাম কি? টি20 ওমেন্স এশিয়া ওডিআই কাপ। শুরু তাহলে ফার্স্ট এডিশন প্রথমবার কখন খেলা হয়েছিল? 2004। কোন জায়গা? তাহলে কোন দেশে? শ্রীলঙ্কা দেশে। ঠিক আছে, তাহলে সব দিয়ে লাস্ট বার 2024 এখন কোন দেশে? শ্রীলঙ্কা দেশে। তাহলে নম্বর অফ টিম, কত টিম পার্টিসিপেট করে, কত দলের সংখ্যা এখানে থাকে? তাহলে বলবো 8টা দলের এখানে সংখ্যা থাকে। ঠিক আছে, সবচেয়ে বেশি সফল কে হয়েছে? তা বলবো আমাদের ইন্ডিয়া 7 বার জয়ী হয়েছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি রান কার আছে? তাহলে বলবো ইন্ডিয়ান খেলাড়ি মিথালি রাজের সবচেয়ে বেশি মোশন, সর্বাধিক রান কার? তাহলে মিথালি রাজ। তাহলে সর্বাধিক উইকেট কার? তাহলে ইন্ডিয়ান প্লেয়ার নিতু ডেভিডের সব দিয়ে সর্বাধিক উইকেট নিয়েছে। তাহলে লাস্ট প্রশ্নতে আমরা চলে আসবো, যেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখুন বলছে ইন্টারন্যাশনাল টাইগার ডে, এটা ডেট ভুল হয়েছে, ইন্টারন্যাশনাল টাইগার ডে, ইন্টারন্যাশনাল টাইগার ডে আর গ্লোবাল টাইগার ডে দুটোই সেম। কোন দিনে আমরা কি করি? পালন করি। ঠিক আছে, কোন দিনে পালন করি? 2010 থেকে আমরা পালন করছি ইন্টারন্যাশনাল টাইগার ডে। কোন দিনে পালন হয়? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 29 জুলাই অ্যান্সার হয়ে যাবে। 29 জুলাই কি হয়? আমরা পালন করি। তাহলে দেখুন এখানে 22 জুলাই দিয়েছে, 22 জুলাইতে আমরা কি করি? ন্যাশনাল ম্যাঙ্গো ডে, জাতীয় আম দিবস আমরা পালন করি। এছাড়া ইন্টারন্যাশনাল মুন ডে, যখন নীল আর্মস্ট্রং যখন চাঁদের উপরে পা রেখেছিল, কখন? 22 এপ্রিল। নীল আর্মস্ট্রং 22 এপ্রিল 1969 এই তারিখের উপরে 22 জুলাই সবচেয়ে প্রথম নীল আর্মস্ট্রং চাঁদের উপরে পা রেখেছিল, সেই দিনকে আমরা কি বলি? ইন্টারন্যাশনাল মুন ডে হিসাবে পালন করি। ঠিক, তাহলে দেখুন 31 জুলাইতে আমরা কি করি? ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। इंटरनेशनल फ्रेंडशिप डे 31 जुलाई, 31 जुलाई। 26 जुलाई আমরা কি পালন করি? কার্গিল বিজয় দিবস। আমরা এই বছর 2024 বছরে 25th অ্যানিভার্সারি আমরা পালন করলাম কার্গিল বিজয় দিবস। ঠিক আছে, তাহলে 26 জুলাইতে আমরা এটা সব দিয়ে লাস্ট দিন 1999 তখন অটল বিহারী বাজপেয়ী পিএম ছিল, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কি হয়েছিলাম? জয় হয়েছিলাম। ঠিক আছে, পিএম কে ছিল? অটল বিহারী বাজপেয়ী। আর পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল? পারভেজ মুশাররফ। ঠিক আছে, তাহলে আমরা একটু ইন্টারন্যাশনাল টাইগার ডে ব্যাপারে আর একটু আমরা জেনে নেবো। তাহলে দেখুন ইন্টারন্যাশনাল টাইগার ডে, তাহলে 2010 সাল থেকে আমরা কি করছি? 29 জুলাইতে আমরা কি অবজার্ভ করি? কি আমরা পালন করি? ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসাবে। এই দিন ওয়ার্ল্ড টাইগার ডে বা গ্লোবাল টাইগার ডে আমরা হিসাবে পালন করি। এই ডে কিসের জন্য পালন করা হয়? রেস করার জন্য। কিসের জন্য? সচেতন করার জন্য। ঠিক আছে, দেখুন তাহলে এখানে দেখুন বেআইনি শিকার কারণে বাঘের হুমকি এবং মানব দখলের কারণে তাদের কি হচ্ছে আবাসস্থল ধ্বংস বিষয়ে জনসচেতন বাড়ানোর জন্য আমরা কি করি? এই গ্লোবাল টাইগার ডে বা ওয়ার্ল্ড টাইগার ডে হিসাবে আমরা পালন করি। কিসের? তাহলে দেখুন থ্রেট ফেস বাই দ্য টাইগার্স ডিউ টু ইললিগাল হান্টিং। কি হচ্ছে? ইললিগাল হান্টিং। ঠিক আছে, তাহলে দেখুন বেআইনি হিসাবে আমরা যে শিকার করি টাইগারকে, and বাঘের হুমকি, ডিস্ট্রাকশন অফ দেয়ার হ্যাবিটেটস
ডিউ টু হিউম্যান এনক্রোচমেন্ট, তার সেটার জন্য আমরা কি জন সচেতন করার জন্য আমরা কি করি, ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসাবে আমরা পালন করি 29শে জুলাইতে। তাহলে দেখুন ইন্টারন্যাশনাল এই 2024 থিম কি ছিল ইন্টারন্যাশনাল টাইগার ডে, তাহলে দ্য থিম অফ দ্য 2024 কি ছিল, ইন্টারন্যাশনাল টাইগার ডে ইজ কল ফর অ্যাকশন। কি থিম ছিল, কল ফর অ্যাকশন 2024 ইন্টারন্যাশনাল টাইগার ডে থিম ছিল। তাহলে আমরা দেখবো টাইগারে আমাদের ভারতের কি পজিশন আছে, ভারতের মধ্যে কি স্টেটাস টাইগারে, সেটা আমরা দেখে নেবো। তাহলে দেখুন আপনারা স্টেটাস কি হচ্ছে, টু প্রোটেক্ট দ্য ইনডেঞ্জার্ড টাইগার পপুলেশন ইন্ডিয়া, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1973 সালে আমরা কি করেছিলাম, একটা ন্যাশনাল অ্যানিমাল রিপ্লেস দ্য লায়ন, আমরা ন্যাশনাল অ্যানিমাল করেছিলাম। তাহলে লায়নকে আমরা ন্যাশনাল অ্যানিমাল কি করলাম, আমরা টাইগারকে ন্যাশনাল অ্যানিমাল করলাম 2010 সাল থেকে প্রত্যেক বছর 29, না এটা না হলো না, তাহলে আমরা 1973 সালে আমরা লায়নকে রিপ্লেস করে আমরা টাইগারকে কি করলাম, ন্যাশনাল অ্যানিমাল হিসাবে আমরা ঘোষণা করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1973 কি করেছিল, একটা আইন পাস করেছিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড থেকে লঞ্চ কি করেছিলাম, প্রজেক্ট টাইগার আমরা শুরু করেছিলাম। কি করে শুরু করলাম, তাহলে একটা WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড থেকে আমরা একটা কি করলাম, প্রজেক্ট টাইগার শুরু করলাম 1 এপ্রিল 1973 সালে। কিসের জন্য, প্রোটেক্ট করার জন্য আর কনজার্ভ করার জন্য, ইন্ডিয়ার মধ্যে টাইগারকে কনজার্ভ করার জন্য চলেছিলাম। তাহলে আন্ডার টাইগার প্রজেক্ট ডেডিকেটেড স্যাংচুরি আমরা অনেকগুলো টাইগার রিজার্ভ শুরু করলাম, ক্রিয়েট করলাম, ঠিক আছে। তাহলে দেখুন রাজস্থানের ধোলপুরেতে আমরা কি করলাম, টাইগার রিজার্ভ হলো দেশের, আচ্ছা তাহলে যেটা সবচেয়ে লাস্ট, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কতগুলো টাইগার রিজার্ভ আছে, তাহলে বলো 55টা আমার ইন্ডিয়ার মধ্যে টাইগার রিজার্ভ আছে। তাহলে সবচেয়ে লাস্ট এটা 55 নম্বরে টাইগার রিজার্ভ কোথায়, তাহলে আমরা বলবো 55 নম্বর যেটা টাইগার রিজার্ভ হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের ধোলপুর। কি হচ্ছে, রাজস্থানের ধোলপুর হচ্ছে সবচেয়ে 55 নম্বরের টাইগার রিজার্ভ। আর একটু আমরা দেখে নেবো এই টাইগার রিজার্ভের ব্যাপারে ইন্ডিয়ার মধ্যে। তাহলে দেখুন ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ হচ্ছে রাজস্থানের 55 নম্বরের টাইগার রিজার্ভ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2022 যদি টাইগারের যদি জনসংখ্যা বলি, তাহলে আমরা টাইগার কত, 3167টা বাঘ আমরা রয়েছে, এবং বিশ্বের মধ্যে বাঘের জনসংখ্যা 70%-এর বেশি ভারতে পাওয়া যায়। তো যতগুলো বিশ্বের মধ্যে যতগুলো পুরো ওয়ার্ল্ড এর মধ্যে যতগুলো টাইগারের জনসংখ্যা দেখতে পাবেন, তার মধ্যে থেকে 70% আপনারা ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে দেখবেন। তাহলে ইন্ডিয়ার মধ্যে কত টাইগারের জনসংখ্যা হচ্ছে, বাঘের 3167 বাঘের সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে স্টেট ওয়াইজ যদি বলি, তাহলে সবচেয়ে বেশি টাইগার কোথায় পাওয়া যায়, তাহলে বলবো মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি টাইগার পাওয়া যায়, কত 785। তারপরে কর্ণাটকের 563 আপনারা দেখতে পাবেন, তারপর উত্তরাখণ্ড আপনারা দেখতে পাবেন 65, তারপর আপনারা মহারাষ্ট্র 444 আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে এটাই আমাদের 6টা প্রশ্ন হলো। তাহলে আমরা আজকে এইখানে এই 6টা প্রশ্ন করে আমরা আজকে শেষ করলাম। তাহলে আপনাদের যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো লেগেছে, তাহলে আপনাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, আর আপনাদের এই ভিডিওটা নিজের গ্রুপে শেয়ার করুন, ঠিক আছে। সবাইকে নমস্কার।